প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজে নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে কথা বলতে আমার খুবই ভালো লাগছে। সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের যে সিরিজটি চলছে, সেই সিরিজে ধারাবাহিকভাবে বাংলাদেশ যেরকম দুর্দান্ত পারফরমেন্স করছে, এই উপলক্ষে আমরা আজকের ইয়াং নাইটটি সাজিয়েছি অন্যরকমভাবে। আমাদের আজকের অতিথি আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনিকে আমরা যারা ক্রিকেটের পাঠক আছি, স্পোর্টস রিপোর্ট যারা পড়ি পত্রিকায়, তারা আরিফুল ইসলাম রনিকে বলি ক্রিকেট বিজ্ঞানী। সে ক্রিকেট খুব ভালো বোঝে এবং আমার মতো যারা ক্রিকেট মূর্খ আছে তাদেরকেও খুব ভালো করে ক্রিকেট বোঝাতে পারে। এই জন্য আজকে আমরা রনির মুখ থেকে এইবারের পাকিস্তানকে নিয়ে যে সিরিজটি চলছে এই মুহূর্তে, সেটির কি অবস্থা সেটি আমরা রনির কাছ থেকে যাব। রনি, আপনি কেমন আছেন? এই তো ভালো, দেশের ক্রিকেটের এখন ভালো সময়, কাজে আমরাও খুব ভালো আছি। রনি, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের সাথে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে পুরো হোয়াইট ওয়াশ করলো। তারপর টি-20তেও মানে অনেকেই ভেবেছিল যে পাকিস্তানের মতো এরকম দলকে সহজে পরাস্ত করা যাবে না। টি-20তেও পাকিস্তানকে উড়িয়ে দেওয়া হলো। সর্বশেষ টেস্টে গতকাল যে ঘটনাটা ঘটলো, আমরা বললাম ড্র, বাট আপনারা বলছেন যে এই ড্র বিজয়ের চাইতে কোনো অংশে কম না। কেন বলছেন বিজয়ের চাইতে? রবি ভাই, লাস্ট যখন আপনার এই শোতে এসেছিলেন, আপনার মনে আছে কিনা, আমি বলেছিলাম যে পাকিস্তানকে হারানোর আইডিয়াল টাইম এটা, বেস্ট টাইম। এবার যদি হারাতে না পারি, আমরা আবার কবে হারাতে পারবো জানি না। তো সেটা আমার ভাবনা ছিল ওয়ান ডে, শুধু ওয়ান ডে ছিল, এবং সেটা 3-0 সেটা কখনোই ভাবনা ছিল না। আমি ভেবেছিলাম একটা কিংবা দুটো ওয়ান ডে আমরা জিতবো। সেটা আমরা 3-0 করেছি। টি-20তে পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, সেটাও আমরা টি-20তেও জিতেছি। টেস্টে আমি বলবো যে টেস্টে ড্র যেটা হয়েছে, সেটা একসাথে দুটো ব্যাপার আছে এখানে, প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত দুটো ব্যাপারে আছে। প্রত্যাশিত ইন দ্য সেন্স দ্যাট খুলনা টেস্টটা ড্র হবে, এটা আমার ধারণা এবং আশা দুটোই ছিল। কারণ হলো যে খুলনার উইকেটটা দেশের মানে বেস্ট ব্যাটিং উইকেটগুলোর মধ্যে একটি। আপনার 5টা দিন উইকেট খুব ভালো থাকে, ব্যাটিংয়ের জন্য খুব ভালো আর কি, ভাঙে না উইকেট। এবং সবচেয়ে বড় কথা হলো যে যত দিন যায় উইকেট আরও তত ব্যাটিংয়ের জন্য ভালো হতে থাকে। এই জন্য আমি ভেবেছিলাম যে খুলনা টেস্টটা আমরা হয়তো ড্র করতে পারি, সম্ভাবনা আছে। কিন্তু টেস্টের 3 দিন যাওয়ার পর যেটা মনে হয়েছিল, নোবডি থট যে আমরা ড্র করতে পারবো। আসলে মানে ড্র করতে হলে প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করতে হতো আমাদের, যেটা আমরা করতে পারিনি। 332 রান করেছি। এই উইকেটে আমাদের 500-550 রান করা উচিত ছিল, সেই পসিবিলিটি ছিল, কিন্তু ব্যাটসম্যানরা উইকেট থ্রো করে এসেছে। 3 দিন যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আরেকটা ইনিংস পরাজয় কিংবা বড় জোর ইনিংস পরাজয় এটা এড়াতে পারবো। সেখান থেকে বাংলাদেশ যেভাবে ড্র করেছে, আপনি ফার্স্ট ইনিংসে কোনো দল যদি 300 রানে পিছিয়ে থাকে, 90% টাইম সেই দল ম্যাচ হারবে, এটা আমরা ধরেই নিতে পারি। বাংলাদেশ শুধু সেই ম্যাচটা সেভই করেনি, সেটা সেভ করেছে মানে সত্যিকার বাঘের মতো লড়ে আর কি, যেটা বলি আমরা। এবং মানে অনেকগুলো রেকর্ড গড়ে পাকিস্তানকে চমকে দিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে শৌর্য ছিল, সব কিছু মিলিয়ে এটা আসলে জয়ের সমানে এক ড্র বলছি। এবার মানে একটু তামিম ইকবালকে নিয়ে কথা বলি। তবে তামিম ইকবালকে নিয়ে কথা বলার আগে বলি, এরপরে যে টেস্টটা হচ্ছে, এটা কয় তারিখ হচ্ছে? 6 তারিখে। 6 তারিখে ওটাতে আপনি কি আশা করছেন যে ওটাতে কি হবে? ঢাকার উইকেট, আমার ধারণা ঢাকায় রেজাল্ট হবে। যে রেজাল্টই হোক ঢাকায় রেজাল্ট হবে, কারণ ঢাকার উইকেট একটু বেশি রেসপন্সিভ খুলনার চেয়ে। তো সেখানে বোলারদের কিছু চান্স থাকে। আমি জানি না উইকেটটা এখন কি করা হবে। আমি মনে করি যদি আমরা ড্র করতে পারি, টেস্ট সিরিজে আমরা নীল করতে পারি, সেটা আমাদের জন্য খুবই ভালো রেজাল্ট। তারপরে খুলনার মানে মোমেন্টাম, ক্রিকেটের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, মোমেন্টামটা আমাদের সাথে আছে। আমি আশা করব যে আমরা হয়তো কেন জিতবো না, মানে ঠিক আছে ড্র আমাদের জন্য ভালো রেজাল্ট, কিন্তু গত কিছুদিনে আমরা বারবার নিজেদের ছাড়িয়েছি। তো মানে ঢাকায় কেন পারবো না? খুলনা থেকে আরেক ধাপ এগিয়ে যেতে পারি আমরা, যদি টেস্টে জিতেও যেতে পারি, সেটা অবাক হওয়ার কিছু নেই। বাট যদি ড্র করতে পারি, সেটাও খুব ভালো রেজাল্ট, এটা আমি সবাইকে মাথায় রাখতে বলছি। ড্র করতে পারলে খুব ভালো রেজাল্ট। ইভেন যদি আমরা হেরেও যাই, তাও খুব হতাশ হওয়ার কিছু নেই। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যদি কেউ বলতো 1-0 হবে, মোটামুটি আমি হ্যাপি থাকতাম আর কি। এই মুহূর্তে হয়তো আমি ড্র চাচ্ছি কিংবা জিততেও পারি, বাট যদি আমরা হেরে যাই বা ড্র করতে পারি, তাও হতাশ হওয়ার খুব কিছু নেই। কিন্তু জেতার সম্ভাবনা আছে? অবশ্যই আছে জেতার সম্ভাবনা। যেটা বললাম যে মোমেন্টাম ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমাদের মোমেন্টামটা আমাদের সাথে, আর কনফিডেন্স খুবই হাই। কাজেই মানে একটা দল যখন কনফিডেন্স হাই থাকে এবং প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাচ্ছে, আমরা জানি না আমাদের সীমা কোথায় এখন। তো আমরা কেন পারবো না পাকিস্তানের ক্ষেত্রে? এই বিলিভটা ক্রিকেটারদের আছে, কাজে যে কোনো কিছু হতে পারে। তামিম ইকবালের হঠাৎ করে কি হলো? তামিম ইকবালের মানে এটা কি ধরনের কামব্যাক, যে ডাবল সেঞ্চুরি তিনি টেস্টে হাঁকিয়ে ফেললেন, এবং যে তামিম ইকবালকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও এত সমালোচনা, তাকে এত ধিক্কার, এবং তাকে যাতে টিমের এবং মোটামুটি এক ধরনের আন্দোলন গড়ে উঠছিল তামিম ইকবালের বিরুদ্ধে, যে তাকে টিম থেকে বের করে দিতে হবে, নতুন কাউকে নিয়ে আসতে হবে। আমরা তামিম ইকবালকে নিয়ে যোগ করেছি, ম্যাগি নুডলসে যোগ করেছি, যে ম্যাগি নুডলস রান্না করতে যতক্ষণ সময় লাগে, তামিম ইকবাল ক্রিজে ততখানি সময়ও টিকে থাকতে পারেন না।
এখন তামিম ইকবালের কি অবস্থা? তামিম ইকবালকে নিয়ে যে ট্রলগুলো হয়েছে, কিছু কিছু খুব ফানি ছিল, কিছু কিছু খুবই মানে দুঃখজনক ছিল। বিশেষ করে তার ফ্যামিলি টানা হয়েছে, তার স্ত্রীকে পর্যন্ত টানা হয়েছে, খুবই দুঃখজনক ছিল। কারণ তামিম আমাদের দেশকে কি দিয়েছে আমরা অনেক ভুলে গেছি অনেকেই। আর সবচেয়ে বড় হলো তামিমের ব্যাপার কি, মানে তামিমের ব্যাটিং নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আর কারো ব্যাটিং নিয়ে আর কোনো ক্রিকেটারকে নিয়ে এরকম হয়নি। এই সেই এক্সপেকটেশনসটা তামিমই বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তামিম সেটা পূরণ করতে পারে নাই কি পেরেছে, এটা কিন্তু একটা তর্কের ব্যাপার। আমি বলি তামিম 2010 সালে তামিম যেভাবে খেলেছে, লর্ডসের সেঞ্চুরি, তারপর ওল্ড ট্রাফোর্ডের সেঞ্চুরি, বোলিকে সেঞ্চুরি করেছে, তার আগে ইন্ডিয়ান বোলারদের এখানে জহির খান যখন খুব ভালো ফর্মে, হরভজন খুব ভালো ফর্মে, তাদেরকে মানে পিটিয়ে বাংলা যাকে বলে ছাতু বানানো, আক্ষরিক অর্থে সে তা করেছে। আজ 2015 সালে এসে তামিমে থাকার কথা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন, সেটা তামিম পারেনি, অবশ্যই পারেনি। বাট তামিমের যখন খুব খারাপ সময় ছিল, তামিম কিন্তু তখনও বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন, তখনও তামিমের বিকল্প নেই। এই দুটো ব্যাপার আমরা খুব গুলিয়ে ফেলেছি। আমরা তামিমের কাছ থেকে চেয়েছি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হওয়া, সেটা সে হতে পারেনি, এই জন্য আমরা তাকে বাংলাদেশ দল থেকে বের করে দিতে বলেছি। বাট বাংলাদেশ দলে তামিমের বিকল্প ছিল না, বাংলাদেশ দলে তামিম ইকবাল একজনই। তামিমের যে অ্যাবিলিটি, যে সামর্থ্য, সেটা আসলে মানে নাই বাংলাদেশ ক্রিকেটে আর কারো নাই, সেটা আমরা দেখেছি, সম্প্রতি দেখেছি। তো যেটা বলছিলাম যে তামিমকে নিয়ে আসলে খুব অন্যায়ভাবে ট্রলগুলো করা হয়েছে। সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল তামিমের এগেনস্টে, যে ধারাবাহিক না, সেটা খুব মানে আমরা তো গোল্ডফিশ মেমোরি আমরা যা বলি, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একমাত্র সাকিব আল হাসান তামিমের চেয়ে বেশি ধারাবাহিক। যদি আমি ইনিংস 50 হিসাব ধরি, তামিমের চেয়ে শুধু সাকিব এগিয়ে, তারপরেই মানে সাকিবের পরেই তামিম। আর ওদের দুজনের ধারে কাছে কেউ নাই। শাহরিয়ার নাফিস ছিল, শাহরিয়ার নাফিস খুব কম ম্যাচ খেলেছে, এখন দলের বাইরে অনেক কিছু। তো মানে আমরা এই ব্যাপারগুলো আমাদের মাথায় থাকে না আসলে। হ্যাঁ, তামিম যে 3 ইনিংস আগেই, এই সিরিজটার আগে 3 ইনিংস আগে স্কটল্যান্ডের সাথে 95 রানের একটা ইনিংস খেলেছেন, হতে পারে স্কটল্যান্ড, বাট 319 রানের টার্গেট ছিল। ওই তামিমের ইনিংসটা না হলে আমরা জিততে পারতাম না। আরেকটা মজার কথা বলি, আমরা ঠিক আছে, আমরা ক্রিকেট আমজনতা ধরলাম, কিংবা আমরা ক্রিকেট জার্নালিস্ট ধরলাম যে আমরা হয়তো ক্রিকেটারদের সাথে একটা রিলেশন থাকে বলে পক্ষপাতিত্ব করছি। সিরিজটা শুরুর আগের দিন, এই পাকিস্তান সিরিজ শুরুর আগের দিন মাশরাফির সাথে একটা কথা হচ্ছিল আমাদের আরও কয়েকজনের, খুবই মানে আড্ডার মতো কথাবার্তা। সেই প্রসঙ্গে একটা তামিমের প্রসঙ্গটা আসলো যে তামিম যদি এই সিরিজটা খারাপ করে তাহলে কি হবে, হয়তো আর দলে থাকবে না। মাশরাফি তখন কিন্তু স্ট্রংলি বলল যে আমি যতদিন ক্যাপ্টেন আছি, ওর ভাষায়, আমি যতদিন ক্যাপ্টেন আছি আমি চেষ্টা করবো যত কিছু সম্ভব, তামিম যদি টানা শূন্য মেরে যাও তামিম ওকে রেখে দেবো, কারণ আমি জানি যে তামিমের অ্যাবিলিটিটা কি, তামিম যেদিন খেলবে সেদিন বাংলাদেশ জিতবে, সেটা এই গ্যারান্টি আমি আর কাউকে দিয়ে দিতে পারি না। তো সেটাই হয়েছে। আর কামব্যাক যেটা বললেন, তামিম কিন্তু সবশেষ 2টো টেস্টেই সেঞ্চুরি করেছে, এটাও আমাদের অনেকের মনে নেই। তারপর আমি এটাকে কামব্যাক বলবো। কামব্যাক এই সেন্সে যে তামিমের মতো খেলেছে, তামিমের মতো খেলেছে, এই ব্যাপারটাও আবার খুব মানে দুরকম ব্যাপার আছে। কারণ আগের টেস্টে তামিম যে সেঞ্চুরিটা করেছিল, স্লোয়েস্ট সেঞ্চুরি, বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে মন্থরতম সেঞ্চুরি। তো সেটাও একটা ব্যাটসম্যানের অ্যাবিলিটির একটা মানে পরীক্ষা, এবং সেই পরীক্ষা সে পাশ করেছে, যে অনেক লম্বা সময় উইকেটে থেকেছে। কিন্তু তামিমকে তো আসলে আমরা ওইভাবে দেখি না, তামিমকে আমরা মানে যেভাবে চাই, যেভাবে দেখি, যেভাবে ভালোবাসি তামিমকে দেখতে, তামিম বোলারদের ডমিনেট করবে। তামিম হলো এরকম ব্যাটসম্যান, তামিম যখন খেলবে বোলারদের শুধু রানই করবে না, বোলারদের মনোবল, অপোনেন্ট বোলারদের মনোবল একদম পিছিয়ে দেবে, অপোনেন্টকে বডি ল্যাঙ্গুয়েজ একদম শেষ করে দেবে, যেটা আমরা খুলনায় দেখেছি আর কি। আমরা টেস্টটা ড্র করতে পারলাম, আমরা হয়তো দেখছি তামিম 206, ইমরুল কায়েস 150, কিংবা সাকিবের একটা 50-70 অড রানস। বাট শুরুটা করেছিল তামিম যখন কাউন্টার অ্যাটাক শুরু করলো প্রথম থেকে। আপনি পাকিস্তান বোলারদের ফেস দেখেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা কিন্তু তামিম যখন কাউন্টার অ্যাটাক শুরু করেছে, হকচকিয়ে গেছে। একটা দল 300 রানে পিছিয়ে আছে, সেই দল আসে খুবই মানে বকডাউন হয়ে থাকার কথা, যে সারাদিন ব্যাটিং করবে এই মানসিকতা নিয়ে আসে। তামিম সেখানে কাউন্টার অ্যাটাক করেছে, এবং যেসব শট সে খেলেছে আর কি, ইনক্রেডিবল সব শট খেলেছে। আপনি দেখেন সে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করেছে, সে 180 থেকে 3টা 6 মেরে ডাবল সেঞ্চুরি করেছে। এগুলো জাস্ট এটাও একটা পরিসংখ্যান। কিন্তু সেগুলোর মধ্যে যে ডিসডেইন ছিল তামিমের ব্যাটিংয়ে, যে একদম তুচ্ছ তাচ্ছিল্য করা, ওদের বোলিং অ্যাটাক কিন্তু খুবই ভালো। ওয়াব রিয়াজ, জুনাইদ খান এবং জুলফিকার বাবর, ইয়াসির শাহ, এরা কিন্তু অস্ট্রেলিয়াকে 2-0-তে হারিয়েছে। এই টিমটাই অস্ট্রেলিয়াকে 2-0-তে হারিয়েছে। তো এই বোলাররাই সেখানে, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, অস্ট্রেলিয়ান বোলার ব্যাটসম্যানদের নাকানি চুবানি খেয়ে গেছে। সেখানে তামিম তাদেরকে যেভাবে খেলেছে, অ্যাবসলিউট ডিলাইট দেখাচ্ছিল। আসলে আমি বলি বাংলাদেশ ক্রিকেটের একজন ফ্যান হিসেবে, তামিম ইকবালের একজন হিউজ ফ্যান হিসেবে, এবং নর্মালি একজন বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমি প্রচণ্ড মানে গর্বিত হয়েছি তার যেভাবে সে খেলেছে। এটার কারণে যে পাকিস্তানি বোলারদের সে একদম নিষ্পেষিত করে দিয়েছে, এবং ওদের মনোবল আপনি যদি দেখেন, ওরা এক একটি শট খেলে মানে হতাশ হয়ে যেভাবে তাকিয়েছে, মানে বডি ল্যাঙ্গুয়েজটা মানে শেষ। ওরা জানতো না যে কি করবে, কিছু করার নেই আর কি, এরকম। তো এটা এই জন্য আমি বলবো যে এই তামিমকে আমরা আগে পেয়েছিলাম সে 2010 সালে, তারপরে আস্তে আস্তে আমরা এই তামিমকে খুঁজেছি। তামিম নিজেও নিজেকে হারিয়ে খুঁজেছে, অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে।
কোনো কিছু হচ্ছিল না আর কি ঠিক মতো। এই তামিমটাকে পাচ্ছিলাম না। রান করেছে, এর মধ্যে সে সেঞ্চুরি করেছে, 50 করেছে, বাট এই তামিমকে অনেকদিন পাচ্ছিলাম না। বাট আমি মনে করি যে হি ইজ ব্যাক। আচ্ছা, মানে আমি জাস্ট একটা কথা বলি যে আমরা আমাদের কোনো প্লেয়ার যখন খারাপ খেলে তখন একে তো তাকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া তাকে বেশ ধুয়ে দেয়। আর যেমন তামিমের কথা আপনি বলছিলেন, তামিম নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে, যে সে তার সম্পর্কে একটা বড় মানে প্রত্যাশার পারতটা এত উঁচুতে সেট করে দিছে যে আমরা তামিমের কাছ থেকে আসলে বাঘের মতোই আচরণ আশা করি। তামিম ওখান থেকে একটু নিচে নেমে আসলেই আমরা তামিমকে খুব আন্তর্জাতিক মানে দেখতে চাই। ওখান থেকে একটু নিচে নেমে নিয়ে আসলে এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়াতেও সমালোচনা করি এবং ফেসবুকে এইসব আজে বাজে ট্রল বানাই। আমার এক জানার একটা জায়গা আছে, যেহেতু ক্রিকেটারদের সঙ্গে আপনার সরাসরি কথা হয়, তারা কি ফেসবুক দেখেন এবং গণমাধ্যমের এইসব রিপোর্ট বা ফেসবুকের এইসব ট্রল এটা তাদেরকে মানসিকভাবে কতখানি আহত করে? এটা ভ্যারি করে, এক এক ক্রিকেটার এক এক রকম। কেউ এটা দেখে, সবাই দেখে, সবাই সবাই দেখে আসলে, সবাই কম বেশি দেখে। কেউ এটা দেখে এক পাশ দিয়ে দেখে আরেক পাশ দিয়ে বের করে দেয়, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। কেউ এটা নিয়ে ভাবে, আর তামিমের মতো দুই একজন সিরিয়াসলি ভাবে। তামিম আসলে এই ব্যাপারগুলোতে খুবই অ্যাফেক্টেড হয় এবং হয়েছেও। তামিম মানে মাঝখানে যে সময়টায় তামিম স্ট্রাগল করেছে, সেটার একটা বড় কারণ ছিল যে খুব বেশি ভাবতো সে, খুব বেশি ভাবতো। একটা ব্যাটসম্যানের জন্য মাথা ফাঁকা রাখা খুব জরুরি। সে যখন উইকেটে যাবে দুনিয়ার আর সব কিছু থেকে বাইরে, জাস্ট বোলার কনসেন্ট্রেশন, বোলারের হাত থেকে বলটা কীভাবে আসে। তো তামিম এই ব্যাপারগুলো খুবই ইমোশনাল, সে এই ব্যাপারগুলো তাকে খুব এফেক্ট করতো। তার হয়তো তার স্ত্রী ওই ট্রলগুলো দেখে কাঁদছে, কিংবা তাকে নিয়ে যেসব মানে ট্রলগুলো করা হচ্ছে, অনেক সব কিছু শোভনতার মাত্রা ছাড়িয়ে গেছে কিন্তু অনেক কিছু। তো আমরা ওই যে সমালোচনার ফাইন লাইনটা আমরা জানি না। একটা হলো ক্রিকেটিং সমালোচনা, কিংবা সেই সমালোচনা একটা স্পেসিফিক কিছু ধরে সমালোচনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা এভারেজ করে ফেলি এবং মানে খুব রুচিহীনতার পরিচয় দিই। তো এই ব্যাপারগুলো তামিমকে খুব এফেক্ট করেছে আর কি। তো আমার ধারণা সে অ্যাটলিস্ট মানে বুঝতে পেরেছে যে আসলে এসব ভেবে লাভ নেই, নিজেরই ক্ষতি আলটিমেটলি। হয়তো কামব্যাক মানে নিজের মেন্টাল সেট আপটা ওইভাবে করতে পেরেছে এবং কামব্যাক করেছে এই জন্য। আমরা যারা তামিম ইকবালকে নিয়ে হ্যাশট্যাগ দিয়ে বা তামিম ইকবালকে ট্যাগ করে আমরা আজে বাজে কথা বলি, তার পরিবার নিয়ে কথা বলি, তার পারফরমেন্সের জন্য তার স্ত্রীকে জড়াই, তাকে নিয়ে আজে বাজে ট্রল বানাই। যেমন আজকে একটা ট্রল বেশ খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে, যে আকরাম খান বলছে যে তামিম ইকবাল যেদিন রান করে না সেদিন সে হয় আমার ভাতিজা, আর তামিম ইকবাল যেদিন রান করে সেদিন সে হয় পুরো বাঙালি জাতির ভাতিজা। তা আমরা যারা ফেসবুকার আছি আমাদের জন্য কি আপনার কোনো আছে কিনা? যেহেতু আপনি বললেন যে মানে আপনাকে আজকে কথা বলার মূল উদ্দেশ্য এই জায়গাটাই যে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে আমাদের ক্রিকেটাররা খুব বেশি অভ্যস্ত। তারা সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে, আমরা সেটাতে লাইক দিচ্ছি। সো আমরা হয়তো কালকে চাচ্ছি যে কালকের ম্যাচটাই তামিম ভালো খেলুক, কিন্তু আজকে সেটি চাইতে গিয়ে এমন কিছু করে ফেলছে যেটা তাদের পারফরমেন্সকে সরাসরি। হ্যাঁ, সেটাই। আমরা গণমাধ্যমের দায়িত্বের কথা বলি। এখন ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমজনতারও কিছু একটা দায়িত্ব আছে আসলে। আর তামিম তো আমাদের সম্পদ, মানে শুধু তামিম এখন ভালো করছে, তামিম এখানে ক্যারেক্টার বলে আমরা বলছি, বাট যে কোনো ক্রিকেটারই তো আসলে আমাদের সম্পদ। এখন আমরা সমালোচনা করব, বাট ওই ফাইন লাইনটার কথা বললাম যে আমরা স্পেসিফিক কিছু ইস্যু নিয়ে সমালোচনা করি, হয়তো কোনো টেকনিক্যাল পয়েন্ট কিংবা কোনো একটা কিছু হতে পারে যে একটা ক্রিকেটারের পারফরমেন্স কেমন হলো সেটা আমরা ভালো করে দেখি। এখন সব কিছু অনলাইনে এত ইজি, তো সব কিছু দেখে তারপরে গর্বটা যেন না বলি। ইমরুল কায়েসকে এখানে টানতে পারি। ইমরুল কায়েসকে যখন ইংল্যান্ডের সাথে ফেল করলো, মানে ব্রিটিশ বিরোধী যুদ্ধে প্রথম শহীদ, এ ধরনের নানান রকম এই কথা বলা হচ্ছিল। ইমরুল কায়েসকে যখন টেস্টে নেওয়া হলো তখনও নানান সমালোচনা, অথচ অনেকেই ভুলে গেছে যে লাস্ট টেস্টে ইমরুল কায়েসের সেঞ্চুরি ছিল। এটা মানে লাস্ট টেস্টটা ছিল 4 মাস আগে, আমরা অনেকেই ভুলে গেছি, মানে 4 মাস আগের ঘটনা। বাট সেই টেস্টে তার সেঞ্চুরি, আমি এর মাঝখানে যত কিছুই হোক, ওয়ানডেতে সে খারাপ করেছে, টি20তে খারাপ করতে পারে, বাট টেস্টে তাকে রাখতে হবে। মানে সে তো লাস্ট টেস্টে সেঞ্চুরি করেছে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় থাকে না আর কি। তো এগুলোতে একটু দায়িত্বশীলতা পরিচয় দেওয়া উচিত আমাদের সবারই। তামিমকে দিয়ে এখন যেমন বন্দনা শুরু হলো মাত্র, একই সাথে আমাদের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে মুশফিককে নিয়ে বন্দনা। স্পেশালি মুশফিকের ক্যাপ্টেন্সিটা, আমরা এরকম ক্যাপ্টেন্সি আগে দেখিনি বা দেখাও যায় না সচরাচর। মুশফিকের ব্যাপারে বলে যে না, মুশফিকের ক্যাপ্টেন্সি আসলে যেটা বলছিলাম যে না, মাশরাফির ক্যাপ্টেন্সি ছিল, আর মুশফিকই হলো টেস্টি ক্যাপ্টেন। তো দুজন ডিফারেন্ট ক্যারেক্টার। মুশফিক ইজ নট মাশরাফি, কেউ কারো মতো হয় না। বাট মানে যখন আমাদের দুজন ক্যাপ্টেন আসে, কম্পারিজনটা ডিরেক্ট চলেই আসে। আমি বলবো মুশফিককে মুশফিক হতে বলতে এখানে মুশফিক যেটা ব্যাটিংয়ের যে মুশফিক, সেই মুশফিক যেন ক্যাপ্টেন্সিতেও থাকে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি ব্যাটিংয়ের মুশফিক যেমন খুব পজিটিভ, খুবই ইতিবাচক, ক্যাপ্টেন্সি মুশফিকটার উল্টো। মানে এটা কেন, একটা মানুষের ভিতরে আসলে অনেকগুলো সত্তা বাস করে, কোনো কারণে মুশফিকের ক্যাপ্টেন্সিটা প্রথম 3 দিনে আমরা সবাই খুব হতাশ হয়েছি আসলে।
মানে টেস্টে এই টেস্টে মুশফিকের ক্যাপ্টেন্সিতে, কারণ আমরা 8টা ব্যাটসম্যান নিয়ে টেস্ট একাদশ সাজিয়েছি, আমরা বলছি যে টেস্ট জিততে চাই, কিন্তু 8টা ব্যাটসম্যান নিয়ে সাজিয়েছি। দলের বডি ল্যাঙ্গুয়েজ আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি এবং ওই ওয়ানডে সিরিজে পাকিস্তানের সাথে সবাই খুব চার্জ আপ ছিল, বডি ল্যাঙ্গুয়েজে যেটা বলে বডি ল্যাঙ্গুয়েজ একদম বারুদ ঝরতো। টেস্টে প্রথম 3 দিনে সেটা 3-4 দিনে সেটা হারিয়ে গেছিলো। তামিম ইকবালের ব্যাটিংয়ের সৌজন্য সেটা ফেরত এসেছে, মুশফিকের ক্যাপ্টেন্সি ভূমিকা তাদের খুব সামান্যই ছিল আসলে। তো আবার ব্যাটিংয়ে নামলে সেই মুশফিক কিন্তু দেশের সেরা ব্যাটসম্যানদের একজন, সে দলের সবচেয়ে ফিট ক্রিকেটার, দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বাই নো ডাউট। সে কোনো ঐচ্ছিক অনুশীলন এখনও পর্যন্ত আমি দেখিনি, আমার 6 বছরের সাংবাদিকতা জীবন আমি একদিনও দেখিনি যে সে ঐচ্ছিক অনুশীলন মিস করেছে আর কি। সে কখনোই মিস করে না। প্রত্যেকদিন ম্যাচের আগে আপনি ম্যাচ শুরু হওয়ার যখন কল আপ টাইম থাকে প্লেয়ারদের, তার 2 ঘন্টা আগে মুশফিক অলরেডি মাঠে যে নক করছে টিম বয়কে দিয়ে, যে টিম বয় যা টুকটাক কাজ টাজ করে তাদেরকে বল থ্রো করে সে নক করছে। এই কাজগুলোতে সে 10-এ 10, কিন্তু ক্যাপ্টেন্সিতে তার একটু ল্যাকিংয়ের জায়গা আছে, জাস্ট একটু অ্যাগ্রেসিভ হতে হবে, একটু ইতিবাচকভাবে ভাবতে হবে। দেশের ক্রিকেট এখন মানে দারুণ একটা ট্র্যাকে এসেছে, তো সেই ট্র্যাকটাকে ধরে রাখার দায়িত্ব, যেহেতু টেস্ট ক্রিকেট আসল ক্রিকেট সত্যিকার ক্রিকেটের জায়গা, মুশফিক সেই টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন। তো আমি যেটা বললাম যে মুশফিককে ব্যাটিংয়ের মুশফিকটাকে ক্যাপ্টেনে আসতে হবে আর কি। সাকিব এবং রিয়াজের সাথে গতকালকে একটা মানে সাকিবকে দেখা গেল এভাবে আঙুল তুলে এবং যে ছবিটা পত্রিকায় ছাপা হয়েছে আজকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ছাপা হয়েছে যে সাকিবের এই দিকের গলার রগটা পর্যন্ত বেরিয়ে গেছে, ব্যাপারটা কি হয়েছিল? আমি ইন্টারেস্টিংলি আমি মানে ওই ঘটনা ঘটার পরে আমি জিও টিভি খুঁজছিলাম পাকিস্তানের একটা চ্যানেলে সম্ভবত আমাদের এখানে দেখা যায়, আমি জানি না আর কোনো দেখা যায় কিনা। রাত্রে পুরো নিউজটা তাদের উর্দু নিউজ টুজ হাবি যাবি দেখছিলাম যে এটা দেখায় কিনা, এবং দেখলাম যে সত্যি তারা এটা নিয়ে টেলিভিশনের ভাষায় যেটা প্যাকেজ করা, আলাদা একটা প্যাকেজ করেছে এই ঘটনা নিয়ে। হ্যাঁ, আলাদা একটা প্যাকেজ করেছে, আমার খুব মজা লাগলো আর কি। এবং ওখানে ওদের সেই রিপোর্টার ভাষাটা ছিল এরকম যে পাকিস্তানের সাথে একসময় ম্যাচের আগেই, খেলার আগেই, মাঠে নামার আগেই বাংলাদেশ হেরে থাকতো, সেই বাংলাদেশের একজন ক্রিকেটার এখন পাকিস্তানের দিকে এভাবে চোখ তুলে ইনারা সেই আঙুল দেখাচ্ছে। তো এটাও আসলে নতুন বাংলাদেশের একটা বিজ্ঞাপন, আমার খুবই ভালো লেগেছে। ক্রিকেট মাঠে এসব হবেই, মানে টেস্ট ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট হলো মেন্স ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট T20 বলে এসব চাইল্ডিশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট হলো মেন্স ক্রিকেট, এখানে পুরুষত্ব দেখানোর আসল জায়গা। এবং ওয়াহাব রিয়াজ নর্মালি সে খুব অ্যাটাকিং বডি ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি শেন ওয়াটসনের সাথে তার হয়েছে সেই দুর্দান্ত একটা স্পেলের সময়, পরে আবার কিন্তু তারা টুইট দিয়ে দুজনকে কনগ্রাচুলেশন জানিয়েছে। টেস্ট ক্রিকেট এখানেও সে পুরো সিরিজেই কিন্তু ওয়াহাব রিয়াজ বারবার অনেকের সাথে লেগেছে, এবং এর আগে তামিম তাকে জবাব দিয়েছে, কালকে সাকিব যেভাবে দিল, মানে দ্য ওয়ে, আমরা কি বলেছি সেটা আমরা জানি না, অন্য কোনো ক্রিকেটার হলে হয়তো কখনো কোনো আড্ডায় বলতে পারে, কিন্তু সাকিব কখনোই বলবে না, ঠিক আছে। বাট আমরা শোনারও দরকার নেই আসলে, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল ওটা দেখেই আমাদের মন ভরে গেছিলো, দ্য ওয়ে রেসপন্ডেড, সেটা আসলে আমরা ক্রিকেট জাতি হিসেবে পরিণত হয়ে উঠছি, এবং সত্যিকার অর্থেই মানে ওই জায়গাটায়, মানে ক্রিকেট মাঠে শুধু ব্যাট বলে লড়াই তো না, বডি ল্যাঙ্গুয়েজের একটা বড় লড়াই, সেই জায়গাটায় আমরা এখন আপ টু দ্য মার্ক। মানে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশ। এটা নিয়ে বোধহয় রমিজ রাজাও একটা কমেন্ট করেছে, রমিজ রাজারও ওই সময় তারা ফোনও নিয়েছে, রমিজ রাজা ইন্ডিয়াতে কমেন্ট্রি করছে IPL-এ, রমিজ রাজাও এই একই কথাই বলেছে যে আসলে যে বাংলাদেশ বদলে গেছে, সেই বাংলাদেশ মানে নতুন বাংলাদেশ, সেটারই একটা প্রতিফলন এখানে। যদিও সেই প্রতিফলন দেখানোর জন্য তামিম ইকবালের খুব সম্ভবত ম্যাচ ফির 30%, সাকিবের 30% জরিমানা করা হয়েছে। 30% ম্যাচ ফি ডাজন্ট ম্যাটার আসলে এখানে। এই ব্যাপারটাকে আমিও মানে ICC কেন এইসব করে আমি জানি না, এই ধরনের টুকটাক জিনিস না থাকলে আসলে ক্রিকেট হয় না। আগে কিন্তু 70s 80s এসব ঘটনা প্রচুর ঘটতো। এখন ICC মানে এত রোবোটিক হয়ে গেছে এই ব্যাপারগুলো, খেলাটার ভিতর এত যান্ত্রিক করে ফেলেছে, খেলাটার ভিতর থেকে যেন আস্তে আস্তে ক্যারেক্টার হারিয়ে যাচ্ছে, মজাটা অনেক হারিয়ে যাচ্ছে। আমি সবাই ব্যাপারটা দেখে মজা পেয়েছি, পাকিস্তানেও ইনফ্যাক্ট অনেকেই মজা পেয়েছে, হয়তো রাগ করছে কেউ, বাট এগুলোই তো মজা, খেলার আসল মজা এটা, কেউ কাউকে মারেনি, কাটেনি, তাই না? জাস্ট এই অ্যাটিটিউডগুলোই হলো টেস্ট ক্রিকেটের সত্যিকার মজা, যায় না। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে, আমাদের বিরতিও নিতে হবে ICC নিয়মের মতো, আমাদের ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ইয়াং নাইট, আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, এবং আমাদের সঙ্গে রয়েছে ক্রিকেট বিজ্ঞানী আরিফুল ইসলাম রনি। কিছু সমালোচক তো আছেই, তারা ক্রমাগত বলে যাচ্ছে যে এই পাকিস্তান দল অনেক দুর্বল একটা দল,
তুলনামূলকভাবে দুর্বল একটা এবং দুর্বল দলের উপর আমরা খুব লাফালাফি করছি এবং বেশি মাতামাতি করছি, যেটা আমাদের ক্রিকেটের ক্ষতি করবে। আপনার কি মনে হয়? না, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এগুলো। মানে আমরা নিজেদের সাফল্যগুলো জানি না কেন খাটো করতে পছন্দ করি। আমি আমজনতার বলবো না, ইভেন দেশের শীর্ষ দুই একটি দৈনিকেও লেখা হয়েছে এরকম, সেই আহমেদ শেহজাদ নেই, সেই শহীদ আফ্রিদি নেই। মানে খুবই অদ্ভুত। মানে আহমেদ শেহজাদকে কিন্তু বাজে ফর্মের কারণে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে। শহীদ আফ্রিদি অবসর নিয়েছে, বাংলাদেশ ক্রিকেটে তাতে কিছুই করার নেই, তাদের কোনো হাত নেই আর কি। শহীদ আফ্রিদি থাকলে এমন কিছু হতো না। ওয়ার্ল্ড কাপে সে 7টা ম্যাচ খেলে 2টো উইকেট নিয়েছে, কোনো 50-50 কিছু করতে পারেনি। যে আমি যেটা বলছিলাম যে পাকিস্তানের বেস্ট টিমটা বাংলাদেশে এসেছে। পাকিস্তানের বেস্ট টিম দুর্বল না সবল সেটা তো আমাদের কিছু করার নেই। পাকিস্তানের বেস্ট পসিবল টিমটা এসেছে, আমরা সেই বেস্ট পসিবল টিমটাকে 3-0-তে হারিয়েছি। এখন একটা দেশের ক্রিকেটের কখনো খারাপ সময় আসে, কখনো ভালো সময় আসে। আমরা এখন যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেই, মানে ওয়েস্ট ইন্ডিজকে হারালে আমরা যদি বলি সেই ব্রায়ান লারা নাই যে 47 বলে সেঞ্চুরি করবে আমাদের এগেনস্টে, তাহলে তো সমস্যা। ব্রায়ান লারা অবসর নিয়েছে, খুব স্বাভাবিক থাকবে না। শহীদ আফ্রিদিও নাই, থাকলেও এমন কিছু যে করতো সেটার গ্যারান্টিও নাই। শহীদ আফ্রিদি এখানে কোনো গ্যারান্টি নেই। আর আহমেদ শেহজাদকে যেটা বললাম যে বাজে ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে, আসলে পাকিস্তানের বেস্ট টিমটা, বেস্ট পসিবল টিমটাকে পাঠানো হয়েছিল, তাদেরকে আমরা ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেছি, টি20-তে হারিয়েছি। এবং টেস্টে কিন্তু আরেকটা ব্যাপার, ওয়ানডে টিমে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ যে খেলে আসলো সেই টিমে সাইদ আজমল ছিল না, সেই টিমে মোহাম্মদ হাফিজ ছিল না, জুনায়েদ খান ছিল না। এই টিমে কিন্তু এই 3জনই ছিল। মানে ইনজুরি ছিল জুনায়েদ খান এবং হাফিজের, তারা ব্যাক করেছে। সাইদ আজমল বোলিং অ্যাকশন কারেক্ট করে আবার ব্যাক করেছে। সাইদ আজমলকে বাংলাদেশ দারুণ শিক্ষা দিয়েছে এবং ওদের দুজনকেও, মানে হাফিজকে তো পুরো বোতলবন্দি করে রেখেছিল আরাফাত সানি। তো পাকিস্তানের বেস্ট পসিবল টিমটাকে আমরা হারিয়েছি। আর টেস্ট ক্রিকেটে এই পাকিস্তানের এই টিমটাই অস্ট্রেলিয়াকে 2-0-তে হারিয়েছে, একটু আগে যেটা বলছিলাম, এবং যাচ্ছে তাইভাবে হারিয়েছে। নিউজিল্যান্ডকে হারিয়েছে। গত কিছুদিনে তারা দেয়ার ফ্লাইং হাই টেস্ট ক্রিকেটে পাকিস্তান, আমরা তাদেরকে মাটিতে নামিয়ে দিয়েছি। তো আমি জানি না আসলে মানে আমাদের নিজেদের সাফল্যগুলো কেন আমরা খাটো করে দেখতে চাই, কেন আমরা নিজেদের সাফল্যের ভিতরে খুঁত ধরতে চাই জানি না। বাট পাকিস্তানের বেস্ট পসিবল টিমকে আমরা অনায়াসে হারিয়েছি, ওয়ানডেতে টেস্টে ড্র করেছি। ইন্ডিয়া তো আসছে, মানে যেটি নিয়ে আমরা মোটামুটি মানে দাঁতে শান দিচ্ছি যে ইন্ডিয়া আসছে। এটা শুধু খেলা মাঠে হবে না, খেলা ফেসবুকেও হবে এবং আমি জানি না মক্কার মতো এবার কতগুলো ভিডিও বের হবে। কবে আসছে ইন্ডিয়া, কয়টা খেলা হবে, কি কি ফরম্যাটে খেলা হবে একটু বলেন তো। জুনের ফার্স্ট উইকে আসছে ওরা, জুনের ফার্স্ট উইকে, মানে খুবই পরের মাসেই। পরের মাসেই খুবই ছোট ট্যুর। মানে ইন্ডিয়া তো আসলে বড় ট্যুর করতে আসে না আমাদের এখানে, খুব কম। একটা টেস্ট, 3টা ওয়ানডে, একটা টেস্ট, 3টা ওয়ানডে, আচ্ছা। কোনো টি20 নেই। তো শেষ যখন ওরা আসলো গত ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, ওরা আসলো, ওদের একটা অলমোস্ট একটা সি টিম পাঠিয়েছিল এবং তাদের কাছে আমরা হেরেছিলাম। আসলে বাংলাদেশ ক্রিকেটের তখন খুব বাজে সময় যাচ্ছিল। এবার আমরা যেটা আলোচনা করছি, এবার সি টিম কেন, ওরা পারলে মানে ওদের সবচেয়ে ভালো টিমটা আরো 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 কিছু যোগ করে পাঠিয়ে দেয়, হয়তো এরকম কিছু করবে। আর হ্যাঁ, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে খেলার সময় সবসময় চার্জড আপ থাকে, সবসময় বাংলাদেশ ক্রিকেটাররা আমরা দেখেছি যারা কাছ থেকে। সেটা শুধু মানে বলার জন্য বলা না, আসলে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা, বাংলাদেশ যখন খুব খারাপ সময় ছিল তখন ইন্ডিয়ার সাথে খেলার আগে বডি ল্যাঙ্গুয়েজ আপনি কেমন যেন হয়ে যায়, জানি না সেটা কী কারণ। আর এবার তো দলই ভালো খেলছে, মোমেন্টামটা আছে বাংলাদেশ টিমের সাথে। তো মানে পুরনো সে কোপটাও আছে। হ্যাঁ, সেটা তো আছে, বিশ্বকাপের এটা আবার তরতাজা হবে তখন ওই সময়। তো সব কিছু মিলে আশা করব যে ওয়ানডে সিরিজটা অবশ্যই আমরা জিততে চাইবো। আর একটাই টেস্ট সম্ভবত ফতুল্লায় হবে, তো টেস্টটাও যদি জেতা যায় খুবই ভালো। ওয়ানডে সিরিজটা ডেফিনেটলি আমাদের জেতা উচিত। একসময় বাজারে গুজব ছিল মাঝখানে যে ইন্ডিয়ান টিম নাও আসতে পারে, শ্রীনিবাস সাহেব উনি কিছু চালবাজি করছিলেন এরকম। হ্যাঁ, বাট আমাদের আসলে কখনো সংখ্যাটা জাগেনি, কারণ মানে এগুলো এই রাজনীতি, টেবিলের রাজনীতি, ক্রিকেট কূটনীতি এসব চলতেই থাকে। বাট আলটিমেটলি এগুলো তো মানে টাকারও ব্যাপার, আর শুধু ক্রিকেট কূটনীতি না, এখানে আপনার আন্তঃরাষ্ট্রীয় কূটনীতির ব্যাপারও আছে। তো সেটা বাংলাদেশ এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো, মোদি এখানে বাংলাদেশের সফর করবেন, তার আগে ওখানে সীমান্ত চুক্তি, আপনার ওই পানি চুক্তি সব কিছু করতে চাইছেন, তার আগে এই সফরটা বাতিল করলে আবার একটা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতো। মানে ক্রিকেট তো শুধু এই দুটো দেশের ক্ষেত্রেই, কিন্তু ক্রিকেট আসলে শুধু ক্রিকেট না, ক্রিকেট ধর্মের মতো ক্রিকেট আমাদের মানে প্রাত্যহিক জীবনে মিশে আছে। তো ক্রিকেট নিয়ে কোনো কিছু হলে এটা অবশ্যই দেশের সম্পর্কেও, দু দেশের সম্পর্কেও টান লাগতো। তো সেজন্য আমরা মোটামুটি শিওর ছিলাম যে যত কিছুই হোক আলটিমেটলি মানে ইন্ডিয়া আসবে। আর তাছাড়া শ্রীনিবাসন তো এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, মানে ইন্ডিয়ান বোর্ডে নেই। জগমোহন ডালমিয়া প্রেসিডেন্ট, ডালমিয়ার সাথে বাংলাদেশ ক্রিকেটের সবসময় খুব ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশ স্ট্যাটাস পাওয়ার পেছনে ডালমিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের ধারণা ছিল যে যত কিছুই হোক আলটিমেটলি ইন্ডিয়া আসবে আর কি।
এই ক্ষেত্রে একটা মানে পেছনের প্রশ্ন করি যে ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে আম্পায়ারিং নিয়ে যে ঝামেলাটাগুলো হয়েছিল সেটি নিয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জানিয়েছিল আইসিসিকে, ওটার ব্যাপারে না এগুলো আসলে জানিয়ে লাভ নেই, আম্পায়ারিং এরর তো হতেই পারে, এগুলো হলো কিছু অফিসিয়াল প্রসিডিওর। আমরা হয়তো তার প্রতিবাদ জানালো, সেটা আইসিসি মিটিংয়ে কথা হতে পারে, আম্পায়ারদেরকে একটু সতর্ক করে দেওয়া হবে, এটাই। কারণ আসলে আম্পায়ারিং যদি দিন শেষে দেখি, আম্পায়ারিং ভুলটা তো ভুলই, হ্যাঁ ওই ভুলটা যেভাবে হয়েছে এই ভুল আমরা কখনো দেখি নাই, এই ভুল হওয়ার কথা না। মানে ভুল তো এই ভুল হওয়ার কথা না, অনেক ভুল হতে পারে, একটা এলবিডব্লিউ ডিসিশন ভুল হতে পারে, বাট একটা নো বল যেভাবে হলো, কিংবা যেভাবে তাড়াহুড়া করে নো বল ডাকা হলো এবং দেখা হলো না বারবার, থার্ড আম্পায়ারের ইচ্ছা হলো না, এই ভুল হওয়ার কথা না। বাট আলটিমেটলি তো দিন শেষে সেটা ভুলের খাতাই থাকবে এবং আম্পায়ারদেরকে হয়তো একটু সতর্ক করে দেওয়া হবে, কারণ আম্পায়ারিং ডিসিশনগুলো আইসিসি, আম্পায়ার যেহেতু মাঠে সর্বোচ্চ ক্ষমতা আম্পায়ারের, সর্বময় ক্ষমতা আম্পায়ারের, তো ওই ব্যাপারগুলোতে আইসিসি একটু থাকতে চায় আর কি, যে আম্পায়ারদেরকে খুব বেশি যেটা হয়, যদি কিছু বলা হয় সেটা ভেতরে ভেতরে বলা হবে, সেটা প্রকাশ্য করা হবে না কখনোই। তো ওটা ওই ব্যাপারটা আসলে ক্লোজড এখন। মানে আপনার খেয়াল আছে কিনা, আপনি লাস্ট যখন ইয়াং নাইটে আসছিলেন খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপের আগের দিন, ফাইনালের আগের দিন, মানে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন, এবং তখন আমরা যখন শো করছিলাম তখন আমার প্রডিউসার হঠাৎ করে জানালো যে এরকম ঠিক ব্রেকিং নিউজ না, তার কাছে খবর আছে যে ওয়ার্ল্ড কাপটা আমাদের যে আইসিসির প্রেসিডেন্ট তিনি তিনি দেওয়ার সুযোগ পাচ্ছেন না আমাদের কামাল সাহেব, এবং আমরা শোতে এটা নিয়ে কথা বলেছিলাম, আমরা বলছিলাম যে এরকম বোধহয় হবে না, হবে না, মানে শেষ মুহূর্তে নাও হতে পারে, নাও হতে পারে, But- কিন্তু ফাইনালে ওই রকমই ঘটনাই ঘটলো। শুধু তাই নয় যে ইয়েকে সভাপতিকে স্টেজেই উঠতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে উনি পদত্যাগ পর্যন্ত করলেন। তো ওটার ওটার ফলো আপ কি, আমাদের আইসিসি নতুন প্রেসিডেন্ট বা বাংলাদেশ বললো যে এবার তারা কোনো প্রার্থী দেবে না, এই ব্যাপারটা আপনার না ওটার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুব ট্রিকি পজিশন ছিল আসলে। কারণ হলো যে হ্যাঁ ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য, কারণ আর কামাল সাহেবের নিজের জন্য তো বটেই, বাংলাদেশের জন্য আসলে দুঃখজনক ব্যাপার ছিল, কারণ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে আমাদেরও দেখতে ভালো লাগতো, দেশে একটা গর্বের ব্যাপার ছিল। বিসিবির জন্য ট্রিকি ব্যাপার ছিল, এই জন্য বিসিবি তো প্রকাশ্যে খুব বেশি ব্যাক করতে পারছে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট রাজনীতির ব্যাপার আছে। আপনি জানেন এখনো এফটিপির আগে যে আইসিসি এফটিপি ঠিক করে দিত সেটা এখন আর নাই, তিন মোড়ল যে করার পরে বিশ্ব ক্রিকেটের একটা নিয়ন্ত্রণ নেওয়ার পরে যেটা হলো যে এখন সব কিছু হলো ইন্টার রিলেটেড একটা ব্যাপার। আমাদের হয়তো বিসিসিআইয়ের সাথে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে তাদের সাথে সৃষ্টি করতে হবে, পিসিবির সাথে যোগাযোগ করে ঠিক করতে হবে, ইসিবির সাথে যোগ করে ঠিক করতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো পক্ষকে আমরা রাগিয়ে দিই তাহলে হয়তো আমরা যথেষ্ট খেলা পাবো না, কিংবা খেলা পাবো না মানে টাকা পাবো না, এই ব্যাপারগুলো ছিল। তো এই জন্যই ক্রিকেট বোর্ড ওই সময় মানে একটু চুপ থাকার, হ্যাঁ একটু নমনীয়, একটু চুপ থাকার পথেই হেঁটেছিল। ভেতরে ভেতরে সবাই খুব শখ ছিল, বাট সেটা আসলে প্রকাশ করার উপায় ছিল না। আর 3 মাসের জন্য কোনো প্রার্থী দেয়নি, একদিক থেকে সেটা ঠিকই আছে। আসলে 3 মাসের জন্য প্রার্থী দিয়ে এই সময় একটা মিটিং হতো, সেই মিটিংয়ে জাস্ট একটা ফর্মালি বসে থাকা ছাড়া কোনো কাজ ছিল না। তো ওই ঝামেলায় বিসিবি যেতে চায় নাই, সেটা ঠিকই করেছে আর কি। আমরা এখন ক্রিকেটের, বিশ্ব ক্রিকেটের যে ধারা দেখতে পাচ্ছি, আমাদের মাঠের খেলা যেমন ভালো হতে হয়, পাশাপাশি ক্রিকেট কূটনীতিতেও দক্ষতা হয়। বাংলাদেশ মাঠের খেলা তো খেলছে, আপনারা সেটা নিয়ে লিখছেন, বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে কতখানি আগে আছে, ক্রিকেট ডিপ্লোমেসিতে? ক্রিকেট ডিপ্লোমেসির আগে হলো আমাদের দেশের ক্রিকেটে, মানে দেশের ক্রিকেটের সংগঠকরা দেশের ক্রিকেটটাকে কীভাবে দেখছেন, তো সেখানে আমাদের যুগ যুগ ধরে যা চলে আসছে তাই। আমরা মাঝে মাঝে অবাক হই, এবং ফরেন জার্নালিস্ট যারা আসে তারাও অনেক সময় অবাক হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট নিয়ে পারফরমেন্স তো অনেক সমালোচনা করি, তারাও মাঝে মাঝে বলে যে আসলে এত কিছু নাই তোমাদের দেশের ক্রিকেটে, কোনো কিছুই ঠিকভাবে চলে না, বোর্ড ঠিকভাবে চলে না, দেশের ঘরোয়া ক্রিকেট ঠিক নাই, স্ট্রাকচার ঠিক নেই, তারপরেও যে ক্রিকেটাররা মাঝে মাঝে এরকম পারফর্ম করে ফেলে, এটাই তো বিশাল ব্যাপার আর কি। তো আমরা ব্যাপারটা ওইভাবে দেখি। এখন আমাদের পাইপলাইন কি, আগে আমাদের একাডেমি থেকে কত ক্রিকেটার আসতো, একাডেমিটা মানে দেশে ক্রিকেটে মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা সেই শুরু থেকে শুনে আসছি যে শুনে আসছি যে স্ট্রং একটা কাঠামো করা হবে, ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করা হবে, যেগুলো হওয়া উচিত একটা টেস্ট কান্ট্রিতে, যেগুলো হওয়া উচিত সেটা কিছুই হয় না আসলে দিনের পর দিন। তারপরেও যে আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে, এটাই একটা বিশাল ব্যাপার। তো ক্রিকেট ডিপ্লোমেসির আগে আমি বলবো যে আমাদের দেশে, তারা তো আমাদের দেশের ক্রিকেট নিয়েই সেভাবে ততটা ভাবে না। আপনি একটা আমি উদাহরণ দিই, লাস্ট টেস্ট যেদিন হলো, শেষ লাস্টে প্রেজেন্টেশন মঞ্চে 7 জন দাঁড়িয়েছিলেন আর কি। এখানে প্রাইজ দিবেন একজন, একটি প্রাইজ, শুধু ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ, বাট প্রেজেন্টেশনে দাঁড়িয়েছিলেন 7 জন। তো আমরা এই শো অফের ব্যাপারগুলোতে আছি, বাট মানে সত্যিকারের ক্রিকেটের জন্য কাজ করার ব্যাপারগুলোতে নাই। তারপরে ক্রিকেট ডিপ্লোমেসি তো অনেক বড় ব্যাপার, যারা ক্রিকেট নিয়ে সত্যি ভাবে, ক্রিকেট নিয়ে অনেকদিন কাজ করে, এবং ব্যাপারগুলো এত সূক্ষ্ম ব্যাপার আছে, এবং আপনার
কারণ কেউ তো নিজেদের দেশের ক্ষতি করতে চাবে না। তার অস্ট্রেলিয়ান খুবই প্রফেশনাল, তারা ইভেন ইন্ডিয়া তো খুব প্রফেশনাল, ইসিবি তো অবশ্যই প্রফেশনাল ইংল্যান্ডে। তো তারা তো কখনোই ছাড় দিতে চাবে না কোনো পক্ষে। তো তাদের কাছে কিছু আদায় করে নেওয়া, এটা 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 বিশাল একটা কূটনীতির ব্যাপার, একটা স্কিলের ব্যাপার, বিশাল স্কিলের ব্যাপার। তো সেই স্কিল আমাদের আসলে কতটা আছে, কনফিউজড। অসংখ্য ধন্যবাদ রনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, বাংলাদেশ টিমকে আমাদের ইয়াং নাইটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ড কাপের সময় তাদেরকে নিয়ে করেছিলাম, আজকে এই বিশাল সাফল্য পাওয়ার করছে এবং 6 তারিখের টেস্টে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। এবং সবচেয়ে বড় মেসেজ আমরা আমাদের শোতে দেওয়ার চেষ্টা করেছি যে কোনো ক্রিকেটার সমালোচনা বা তাকে গালি দিয়ে, গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু তাকে গালি দিয়ে কোনো ট্রল করার আগে, কোনো স্ট্যাটাস দেওয়ার আগে আমরা যেন অন্তত একবার ভাবি, কারণ তিনি হয়তো সেই স্ট্যাটাসটা পড়েই খেলতে নামবেন। আমাদের কোনো কথা যেন কোনো ক্রিকেটারকে মানসিকভাবে দুর্বল করে না ফেলে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।